নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। শরীরের যে কোনো অংশের মতো কানেও কিন্তু ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক। কিন্তু এই ইনফেকশন হলে আপনি কি করবেন? অথবা ধরুন বারবার আপনার কানে ইনফেকশন হচ্ছে, তার পিছনে কোনো ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত নেই তো? সুতরাং এই বিষয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি, পাশাপাশি সচেতনতা গড়ে তোলা আরও জরুরি। আর এই বিষয় নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র ইএনটি সার্জন ডক্টর সৌভিক রায়চৌধুরীকে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। নমস্কার 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 আবার দেখা হলো আপনাদের সঙ্গে। দর্শক বন্ধুদের কাছে এতদিন পরে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং সাথী এবং তার পার্টনারের সহযোগে নানাবিধ এত উর্বর টপিকের মধ্যে আলোচনা করতে পেরে নিজেকেও মাঝে মাঝে মনে হয় যে না, কিছুটা হলো সমাজ কল্যাণের কাজে লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এর আগেও মাইগ্রেন এবং অন্যান্য বিষয় নিয়ে মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছেন, আমরা জানি। আপনার কাছেও প্রচুর প্রশ্ন এসেছে, তো একইভাবে এটাও মনে হয় মানুষের ভীষণ কাজে লাগবে। স্যার, আমরা যেটা মূলত জানতে চাইবো যে এই কানে ইনফেকশন কথাটা আমাদের হয়তো যারা আপনাদের কাছে হয়তো পরিচিত, কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের কাছে হয়তো অতটাও পরিচিত নয়। কিন্তু কানে ইনফেকশন হয়, আমি আপনার কাছে জানবো যে কেন হয় কানে ইনফেকশন। যেটা সাথী প্রথমেই বলল যে শরীরে প্রতিটা অংশের মতো কানও একটা অংশ, সুতরাং যা যা ঝড় বিপদ সব কিছুর মধ্যে দিয়ে কানকেও যেতে হয় এবং তার সঙ্গে কান হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের একটা ভাগ, সুতরাং সেন্সিটিভিটি অনেক বেশি। সুতরাং কানের ইনফেকশানটা একটা কমন ফেনোমেনা, যে কোনো অংশের মতোই কানেও ইনফেকশান হতে পারে এবং শরীরে যা যা ইনফেকশান হতে পারে কানের মধ্যেও সব কিছু রকমের মাত্রাই দেখা যেতে পারে। সেটা একটা সাধারণ ফোড়া থেকে শুরু করে একটা ফাঙ্গাল ইনফেকশান থেকে শুরু করে বা কানের পর্দা লিক হয়ে সেখান থেকে জল বেরোনো শুরু করে এবং আরও গভীরতর সমস্যা হতে পারে, যেখানে কানের টিবি, কানের ক্যান্সার, নানা কিছু ধরনের সমস্যা হতে পারে। সুতরাং কানের ইনফেকশানটা কিন্তু নানাবিধভাবে আসতে পারে এবং নানাভাবে আসতে পারে। এবং কানের ইনফেকশান হওয়ার মূল যে দু তিনটে লক্ষণ আমরা সাধারণভাবে দেখি, সেটা হচ্ছে যে ব্যথা, অপরিসীম ব্যথা, অসহ্য ব্যথা, যেটা হয় পেশেন্টের মূল কমপ্লেন। সে এসে বলে যে আমি আর থাকতে পারছি না, ভেতরটা দপ 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 করে মনে হচ্ছে না ফেটে যাবে, এতটাই ব্যথা শুরু হয়। সেই ব্যথাটা কিন্তু কানের পর্দার ইনফেকশন বা কানের পর্দার বাইরে কানের ফোড়ার ইনফেকশান থেকেও হতে পারে। কানের প্রচণ্ড রকমভাবে একটা চুলকানি ভাব, মানে মিশমিশ করছে, এতটাই যে মনে হচ্ছে যেন আঙুলটা পর্যন্ত ভেতরে ঢুকিয়ে একটু চুলকেনি। তার সঙ্গে কানে রস পড়া এবং আনুষাঙ্গিকভাবে কানের এইগুলোর সঙ্গেই সমস্যাগুলো জড়িয়ে থাকবে হচ্ছে কানটা ভার হয়ে যাওয়া, কানের সঙ্গে কানের একদিকটা মাথা ভার হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে এই ইনফেকশানের সঙ্গে কানের শোনার কম হয়ে যাওয়া বা ইনফেকশানের সঙ্গে হালকা করে মাথা ঘোরা ভাব শুরু হওয়া, এগুলো সব কিছু শুরু হতে পারে। এবং ইনফেকশানটা কানের খুব স্বাভাবিক অংশ এবং আমাদের আউটডোরের একটা বড় শ্রেণী কানের ইনফেকশান নিয়ে আসেন। কারণগুলো ভিন্ন, কিন্তু চিকিৎসা সব কিছুর জন্যেই সম্ভব এবং ঠিকভাবে করতে পারলে সেটা খুব বেশি মাত্রায় কিছু এগোতেও হয় না, ভালো হওয়াটা খুব সহজেই সম্ভব। একেবারে। স্যার, এবার একটু জানতে চাইবো যে আপনি অনেকগুলো লক্ষণ বললেন, সেই লক্ষণগুলোর তো অবশ্যই আরেকবার আপনার কাছে জানবো এবং তার পাশাপাশি কারণটা, যে কি কারণে কানে ইনফেকশন হয়। কানে ইনফেকশন হওয়ার দু তিনটে কারণ মেনলি দেখা গেছে। সেটা হচ্ছে যে এখনকার দিনে যদিও এই পুকুরে স্নান বা নদীতে স্নান আমাদের কাছে শহরের বাসী লোকজনদের কাছে খুব কল্পনার জগতের মতো ব্যাপার। কিছু অ্যামেচার লোকজন গঙ্গায় গিয়ে সাঁতার কাটেন ছাড়া এমনিতে, আর সুইমিং পুলে কিছু লোক সাঁতার শেখেন ছাড়া এমনিতে তো আর সেই নদী নালা গ্রামগঞ্জ নেই আর পুকুর পাড়ও নেই। কিন্তু পেরিফেরিতে গেলে কিন্তু ওটাও এখনও পর্যন্ত মেন মোড অফ বেদিং। জল পৌঁছায়নি বলবো না, ওই যে আনন্দটা, ওই পুকুরের মধ্যে গা ভিজিয়ে চান করে যে আনন্দটা, সেইটা হয়তো ওই মগে করে জলে তোলা জলে করে আনন্দটা পাওয়া যায় না।
সুতরাং এই পুকুরের জলে স্নান করাটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা বিশাল বড় একটা অংশ চলে আসে, কারণ পুকুরের জলে স্নান করার জন্য ফাঙ্গাল ইনফেকশন, কানের পর্দা ছিদ্র হওয়া এবং পরবর্তীকালে সিএসএম হয়ে কানের ইনফেকশনটাকে ভালো রকমভাবে ছড়িয়ে যাওয়া, এটা মূল কারণ হিসেবে দেখা যায়। এখন এই পুকুরগুলোতে স্নান করা মানে ডুব দিয়ে স্নান করাটাতে কিন্তু আপত্তি বহুদিন ধরেই আমরা প্রকাশ করে চলেছি, এবং কানের ইনফেকশন প্রিভেন্ট করার এটা ওয়ান অফ দ্য মূল মানে মেন রিজন বা মেন গাইডলাইন বলে মনে করা হয়। কিন্তু কে কার কথা শোনে, আনন্দটা কিন্তু আর ঠেকানো যায় না। তাও আমি রিকোয়েস্ট করব যাতে তোলা জলের অপশান যখন আছে তোলা জল দিয়ে স্নান করুন, বা পুকুরে যেতে ইচ্ছে করলে পুকুর পাড়ে গিয়ে পা ডুবিয়ে মগ দিয়ে স্নান করুন, ডুবে স্নানটা করবেন না। কারণ ওই জলটা গিয়ে স্ট্যাগনেন্ট ওয়াটার না, পুকুরের জলটা তো আর তার মধ্যে কোনো রকম ফোয়ারা দিয়ে নড়াচড়া করছে না, সেটা জলা জল। সেই জলে যখন আপনি জমা জলে যখন আপনি নামছেন, সেই জমা জলে নানাবিধ ইনফেকশান বা ফাঙ্গাস জমে থাকছে, সেগুলো আপনার কানে প্রবেশ করছে এবং সেখান থেকে দীর্ঘ সময় ধরে একটা ইনফেকশন তৈরি হচ্ছে। রানিং ওয়াটার বা নদীর জলে স্নান করাটাতে সেই সমস্যাটা থাকে না, কিন্তু ডুবে স্নান করাতে সব ক্ষেত্রেই বলা হয় ডিরেক্ট ইম্প্যাক্টটা গিয়ে কানের পর্দার উপর পড়ে এবং সেক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। এছাড়া কানের আর একটা মূল যেটা ইনফেকশন হওয়ার কারণ সেটা হচ্ছে কানে বাডস এবং কানে ইয়ারফোন। ইয়ারফোনটাকে জোর করে গুজে রাখা, তাতে কানের যে ময়েশ্চারটা সেটাকে আমরা আস্তে আস্তে বিলুপ্ত করে দিচ্ছি, কানের সার্কুলেশনটাকে বিলুপ্ত করে দিচ্ছি, বাইরে থেকে বাইরে হাওয়া যাওয়াটাকে নষ্ট মানে আটকে দিচ্ছি, সঙ্গে কানে বাডস দিয়ে যে চুলকানো, এই দুটোর সমন্বয়ে কানের যে নর্মাল যে কেমিস্ট্রিটা, কানের যে ভেতরের এনভায়রনমেন্টটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই পর্দার বাইরে এনভায়রনমেন্টটা নষ্ট হওয়ার জন্য কী হচ্ছে, একটা শুষ্কতা তৈরি হচ্ছে, সেখান থেকে কান চুলকাচ্ছে এবং সেখান থেকে আস্তে আস্তে ফোড়া বা ইনফেকশন হওয়া তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ক্রনিক হয়ে যাচ্ছে, যেখানে দীর্ঘ সময় ধরে আমরা দেখছি কানের বাইরের জায়গাটা লাল বা কনজেস্টেড বা ফুলে রয়েছে এবং একটা অস্বস্তিকর একটা ব্যথা ভাব তার কন্টিনিউয়াস হতে থাকছে। এছাড়া ওয়েদার চেঞ্জের সময় আর্দ্রতা বেশি থাকার জন্য ফাঙ্গাল ইনফেকশন বা ওটোমাইকোসিস কানে খুব সাধারণভাবে হয়। আমরা একটা বড় পরিসংখ্যান পেশেন্ট এই বর্ষার আগে পিছের সময় আমরা পাই, বা খুব বেশি যখন আর্দ্রতা থাকে তখন আমরা পাই, তখন ওই কানের ভেতরে ছত্রাক হয়ে যায়। সেই ছত্রাকটার জন্য কানে কী হয়, কানটা মিশমিশ করতে থাকে, একটা হালকা ব্যথা, এবং এই মিশমিশ ভাবটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই ছত্রাকগুলো কিন্তু খুব ভারী দুষ্টু, এরা যদি ঠিকমতোভাবে এটাকে কন্ট্রোল না করতে পারে এরা কিন্তু পর্দাটাকে ফুটো করে বসে থাকে। সুতরাং ছত্রাক যদি বুঝি আমরা, বা কান যদি খুব বেশি চুলকায় বা কানটা ভার লাগছে বা কান থেকে রস বেরোচ্ছে, তখন কিন্তু একবার গিয়ে দেখান ডাক্তারবাবুর কাছে, কারণ এই ছত্রাকের কিন্তু কিছু ওষুধ, পার্টিকুলার ওষুধ আছে, তবেই এই ছত্রাকগুলো মরবে, নয়তো কিন্তু ছত্রাক যাবে না। এছাড়া কানের ইনফেকশনের যে কারণটা আমরা পেয়ে থাকি কিছু ক্ষেত্রে রেকারেন্ট ঠান্ডা লাগার জন্য হয়ে থাকে, সেটা হচ্ছে কানের পর্দা ফুটো হয়ে সেখানে একটা ইনফেকশন হওয়া, যে সংখ্যাটা বেশ বড়, এটাকে সিএসওএম বলা হয়। এবং শুধু যে কানে ইনফেকশন হয়ে তার রস পড়ছে তা না, কানে কমশনও আস্তে আস্তে হতে থাকে, এবং সেটা একদম চিকিৎসা অপারেশন, এই অপারেশনের মাধ্যমে কিন্তু তার পুরোটা চিকিৎসা হওয়াটা সম্ভব। পাশাপাশি সর্দির কারণে কি কখনো হতে পারে ইনফেকশন? সর্দির কারণে ইনফেকশন হওয়াটা কিন্তু খুব কমন। আজকে সকালেই আমাদের আউটডোরে একজন পেশেন্ট এসেছিলেন বাইরের থেকে, উনি হসপিটালে ভর্তি হয়েছিলেন দিন সাতেক আগে কানে অসহ্য ব্যথা নিয়ে, এবং ব্যথার সঙ্গে কান থেকে হালকা জল এবং রক্ত বেরিয়েছিল তার দ্বিতীয় দিনে, তার ব্যথাটা প্রশমিত হয়ে গেছিল। কিন্তু ডাক্তার যখন দেখে নিয়ে তাকে বলল যে আপনার পর্দায় একটা ফুটো হয়েছে বা ছিদ্র হয়েছে এবং সেই জন্য আপনার ইনফেকশনটা হয়েছে এবং সেখান থেকে আপনার জল বা পুজ বেরোচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। তা পেশেন্ট এবং পেশেন্টের সঙ্গে যারা এসেছিলেন তারা খুব অবাক হয়েছিলেন যে কানের পর্দা এরকম ফুটো হতে পারে বা ঠান্ডা লেগে কানের পর্দা ফুটো হওয়া সম্ভব। তারা বিশ্বাস করতে পারেনি। তারা ওইখানে আশেপাশে আরও বেশ কিছু এনটি ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়েও তাদের না মন ভরে তারা আলটিমেটলি কলকাতার মতো বহ শহরে মেডিকার মতো বড় ব্যানারে এসে দেখাতে তারা চেয়েছেন যে এখান থেকে তারা কনফার্ম হবে যে ঠান্ডা লেগে কি আদৌ কানের সম্ভব ইনফেকশন হওয়া, পর্দা ফুটো হওয়া। তা যখন আমার কাছ থেকেও তারা শুনেছেন যে না এটা সত্যিই সম্ভব, আমি জানি না তাদেরকে আমি কতটা
মানে আশার আলো দেখিয়েছি না আশা হত করেছি, মানে তাদের মুখগুলো কিন্তু খুব গম্ভীরভাবেই তারা বাইরে বেরিয়ে গেলেন, কারণ মেনে নিতে পারছেন না যে ঠান্ডা লেগেও কানে ইনফেকশান হয় এবং কানে পর্দা ফুটো হতে পারে। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি হয়, বড়দের ক্ষেত্রে একটু কম, যেখানে হঠাৎ করে একটা কিছুদিনের ঠান্ডা সর্দি কাশি নাক বন্ধ ভাব, তারপরে হঠাৎ করে একটা কানে ব্যথা শুরু হলো, সাধারণত ভোর রাতের দিকে বেশি হয়, অসহ্য ব্যথাটা হওয়ার পরেই কানের থেকে হালকা করে পুঁজ বা জল বেরোতে শুরু করে। এই পুঁজ বা জল বেরোনোর পর কানে ব্যথাটা কমে যায়, কানের ছোট্ট পর্দায় ফুটো হয়ে সেখান থেকে রসটা বেরিয়ে আসে এবং কানের পর্দাটা আবার নিজের থেকে সিলও হয়ে যায়। হ্যাঁ, নিজের থেকেই সিল হয়ে যায়, এটার জন্য কিছু করার দরকার হয় না। চিকিৎসা যদি ঠিকমতোভাবে করা হয় তাহলে হয়তো জিনিসটা সুন্দরভাবে হয়, যদি না করা হয় তাহলে জিনিসটা দীর্ঘায়িত হয়, কিন্তু এটা নিজের থেকেই ঠিক হয়। এবং এই ইনফেকশান ঠান্ডা লেগে হওয়াটার সংখ্যা কিন্তু বেশ ভালো রকম। প্রতি বছরই ওয়েদার চেঞ্জ বা সিজন চেঞ্জের সময় কিন্তু আমরা বেশ কিছু লোকজনকে প্রতিদিনই আউটডোরে পাই যারা ঠান্ডা লেগে কানের ব্যথা নিয়ে, কানের পর্দার রস নিয়ে বা ফুটো নিয়ে এসছেন, এবং চিকিৎসার মাধ্যমে কিন্তু সেটা সুস্থও হয়ে চলে গেছেন। স্যার, কানে ইনফেকশনের নির্ণয় করেন কিভাবে আপনারা? কানের ইনফেকশনের নির্ণয়টা মূলত পরীক্ষামূলকই। আমাদের কাছে যেসব যন্ত্রপাতি আছে, বিশেষত এখনকার দিনে আমরা যেটা করি সেটা হচ্ছে ওটো এন্ডোস্কোপি বা কানের এন্ডোস্কোপি, যেখানে কানটার ভেতরে আমরা একটা ছোট এন্ডোস্কোপ দিয়ে, কানের এন্ডোস্কোপ দিয়ে আমরা কানের ভেতরটা পুরোটাই পর্দাটাকে টিভির ক্যামেরায় দেখা হয় যে সেখানে কোথার থেকে উৎপত্তিটা হচ্ছে, কানের বাইরে, পর্দার বাইরে নাকি পর্দায় নাকি পর্দার ভেতরে, এই তিনটে জায়গাতেই হওয়া সম্ভব। তার বাইরের অংশটা আমরা দেখতে পাচ্ছি না। পর্দার বাইরে হলে ফোড়া, পর্দার মধ্যে হলে পর্দার কোনো ছিদ্র, পর্দার ভেতরে হলে ওই সিএসওএম বা যেগুলো দীর্ঘায়িত ইনফেকশন। এছাড়া ছত্রাক বোঝার জন্য কিন্তু ওই ওটো এন্ডোস্কোপি করলেই বোঝা যায়, সুন্দর দেখা যায় ছত্রাকের আস্তরণ কানে পর্দার বাইরে। পরীক্ষাটা হচ্ছে মূলত বাইরে থেকে এমনি বোঝা সম্ভব নয়, তার সিমটম ওয়াইজ আমাদেরকে বুঝতে হবে যে সমস্যাটা অ্যাকিউট না ক্রনিক, কিন্তু বাকিটা দেখেই বোঝা যায় যে সমস্যাটা কী এবং কোথার থেকে উৎপত্তি। এবার একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো। চিকিৎসাটা ক্ষেত্র অনুযায়ী ভ্যারি করতে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকিউট ইনফেকশানগুলোতে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভাইরাল নেচারের হয়, সুতরাং অ্যান্টিবায়োটিকটা কিন্তু সব সময় দেওয়া হয় না। আমি আবার বলছি দৃঢ় গলায়, অ্যান্টিবায়োটিক কিন্তু সব কিছুর আনসার নয়। অ্যাকিউট ইনফেকশান যেগুলো ভাইরাল, সেখানে যদি আমরা সর্দিটাকে যদি আমরা কিছু ওষুধের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, তাহলে কানের ইনফেকশানটা কিন্তু অলওয়েজ উইল বি কন্ট্রোলড ইন দ্য লাইফ। এটার জন্য কিন্তু আলাদা করে কিছু করতে হয় না। অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু কিছু সময় আমরা সমস্যাটাকে আরও জটিল করে ফেলি, কারণ ভাইরাল ইনফেকশানটাকে বিনা অ্যান্টিবায়োটিকে চিকিৎসা করাটা কাম্য। কিছু ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি অ্যান্টিবায়োটিক চিকিৎসা লাগে, যেখানে কি হচ্ছে ইনফেকশনটা ক্রনিক, সেখানে শুধু অ্যান্টিবায়োটিকও না, সেখানকার চিকিৎসা কিন্তু অপারেশনও হতে পারে। যেমন কানের পর্দার ফুটো, সেখানে একটা পেশেন্ট কীভাবে আসবে, সে বলবে যে আমার যখনই সিজন চেঞ্জ হচ্ছে তখনই আমার কান থেকে রস বেরোচ্ছে, সেই রসটা জলের মতো হতে পারে, পুজের মতো হতে পারে, সেটা দুর্গন্ধযুক্ত হতে পারে, দুর্গন্ধমুক্ত হতে পারে। কিন্তু এই যার বারবার করে এই ঘটনাটা ঘটছে, তার মানে তার পর্দার ছিদ্রটা রয়ে গেছে, সেটা নিজের থেকে সিল হয়নি। সুতরাং এটা কিন্তু অপারেশনের মাধ্যমেই ঠিক করতে হবে, এবং কিছু ক্ষেত্রে এই রসটাকে কমানোর জন্য মানে প্রায়োরিটি ওয়াইজ একটা অ্যান্টিবায়োটিকের কোর্স দিতে হয় বা কানের ড্রপ দিতে হয়। যদি কানে ফোড়া হয়, আবার সেই একই কথা, কানের ফোড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিয়ে এবং কিছু কানের টপিক্যাল এয়ার ড্রপস, কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের দিয়েই কন্ট্রোল করা যায়। ছত্রাক হলে অ্যান্টিফাঙ্গাল ড্রপ না দেওয়া অবধি ছত্রাক কন্ট্রোল হবে না। সুতরাং চিকিৎসাটা কি করব সেটার আগে আমাদের জানার দরকার যে কিসের চিকিৎসা করছি। যদি চিকিৎসাটা হয় ফোড়া, তার একরকম, পানের পর্দার ফুটো তার একরকম, ছত্রাক তার একরকম, আবার যদি তার পর্দার ফুটো থাকে সেটাকে অপারেশন করলেই যে সুস্থ হবে সেটাকেও আমাদের বুঝিয়ে বলাটা দরকার। স্যার, লাস্ট আমার একটা প্রশ্ন আছে, যে এই যে ইনফেকশনের কথা নিয়ে আমরা এতটা আলোচনা করছি, সেটা মানে বারবার অনেকের ক্ষেত্রে হচ্ছে, সেটা কতটা বিপজ্জনক, এবং পাশাপাশি যেহেতু কানের সাথে ব্রেনের একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে, এই কানের ইনফেকশন কি ব্রেনে চলে যেতে পারে? আমি জানি না সাথী এত উর্বর জিনিসপত্রগুলো কোথা থেকে এত রিসার্চের মাধ্যমে পায়। এগুলো আমাদের মেডিকেল সায়েন্সে পরীক্ষাতে বলা হতো যে ইন্ট্রাকেনিয়াল স্প্রেড অফ ইনফেকশন, মানে কানের থেকে ব্রেনের স্প্রেড। এগুলো নিয়ে একটু ব্যাখ্যা কর। আমার ফাইনাল এমবিবিএস মানে আমার ইএনটির ফাইনালে এরকম একটা টপিক আমার ছিল। এনিওয়ে, তো খুব ভালো রিসার্চ
করেছে আমি বলবো, করে থাকেই ওরা সবসময়তেই করে ইমেজ বেঙ্গল, এই জন্য মানে বাকিদের থেকে আলাদা ইমেজ বেঙ্গল, কারণ এরা অনেকটাই এগিয়ে থাকে এগুলোর মধ্যে দিয়ে, এবং প্রপারলি সব কিছু গার্ড বেঁধে আসে যেন আমাদের চিকিৎসকদের সব কিছুটা বুঝে নিতে হয়। তো যাই হোক, তো কানের ইনফেকশান থেকে কিন্তু ব্রেনে পৌঁছানো সম্ভব, এবং সেটার কিন্তু মাত্রা ভালোই, কিন্তু আমরা এখনকার দিনে খুব বেশি পাই না, কারণ অত্যাধুনিক অ্যান্টিবায়োটিক চিকিৎসা বেরিয়ে গেছে। কিন্তু এখনও যদি আমরা সরকারি হাসপাতালগুলোতে একটা ছোট্ট রাউন্ড দিই, তাহলে আমরা দেখব বেশ কিছু বেডে কিন্তু এখনও কানের ইনফেকশান থেকে ব্রেনে চলে গেছে এরকম রুগী ভর্তি হয়ে আছে। তারা কানের দীর্ঘদিনের সমস্যা, কান থেকে পুঁজ পড়ছে, রস পড়ছে, রক্ত বেরোচ্ছে, সে ওইভাবেই চলছে, ওষুধ খেয়ে চলছে, অ্যান্টিবায়োটিক খেয়ে চলছে। নয় তার বাড়ির লোকজন তাকে নিয়ে যায়নি, নয় সে নিজে যেতে চায়নি, নয় সে ভেবেছে যে ঝাড়ফুঁক বা অন্যান্য ওষুধের মাধ্যমেই চিকিৎসা করবে। কানই তো কী আর এসে গেল, একটু রসই পড়ছে, একটু কানে কম শুনছে, এই চলছে। আর নয়তো কিছু আমাকে ক্ষমা করবেন, কিন্তু কিছু পুরাতন চিকিৎসক আছে যারা অপারেশন বিরোধী, তারা হয়তো এইভাবেই চালিয়ে যাচ্ছেন। তো আমি বলবো সেক্ষেত্রে যে এই ইনফেকশান যদি কন্ট্রোল করা যায়, তার একটা উপায় না, একমাত্র উপায় হচ্ছে অপারেশন। কারণ এই ইনফেকশানকে যদি আমরা পুষে রাখি, সেটা শুধু যে তার বধিরতাকে বাড়াচ্ছে তা নয়, তার জীবনটাকে যে জর্জরিত করছে তা না, বারবার করে ইনফেকশান হয়ে তার ইনফেকশান কিন্তু পুরো মাত্রায় ব্রেনের দিকে পৌঁছানো সম্ভব। কারণ কানের যে গঠন, সেটার সঙ্গে ব্রেন ঠিক তার উপরে, তার কাছে, কানের আর ব্রেনের একটা পাতলা দেওয়াল। এই দেওয়ালটা ভেদ হয়ে যখনই ব্রেনকে ইরিটেট করতে শুরু করবে, তখনই সেই মানুষটা কিন্তু আসবে আমাদের কাছে শুধু কানের রস পড়া বা ইনফেকশান নিয়ে নয়, সে আসবে খিঁচুনি নিয়ে, মাথা ঘোরা নিয়ে, বা অনেক ক্ষেত্রে ভুলে যাওয়া ভাব, আরও অনেক কিছু সমস্যাগুলো তার তৈরি হয়ে যাবে। মেনিনজাইটিস, ঘাড় শক্ত হয়ে যাওয়া, জ্বর যেটা নাবছে না। সুতরাং কানের ইনফেকশানটা ব্রেনে পৌঁছানো কিন্তু বাস্তব, এবং সেটা বেশ ভালো মাত্রাতেই হয়, কিন্তু আমরা শহরের দিকে দেখতে পাই না, কারণ আমরা ভালো ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশানটাকে কন্ট্রোল করে রাখি। যেই মুহূর্তেই তার চিকিৎসাটা ঠিকমতোভাবে এই অ্যান্টিবায়োটিক দিয়ে পুষে রাখা হবে না, সেই ইনফেকশান কিন্তু চচ্চর করে ভেতরে ঢুকতে থাকবে। ঠিক আছে, সুতরাং কানের ইনফেকশানটাকে কিন্তু একদমই উড়িয়ে দেওয়ার মতো বস্তু নয়, সব ইনফেকশান নিয়ে ভয় পাওয়ার মতোও ব্যাপার নয়, কিন্তু ইনফেকশানটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, কানটাকে যত্ন করতে হবে। কারণ কানটাকে ফেলে রেখে দিয়ে ওই ইনফেকশান কন্ট্রোল হবে ভেবে রেখে লাভ নেই, তার জন্য নির্দিষ্ট চিকিৎসা করতে হবে, এবং তার জন্য যা যা করা সেভাবে এগিয়ে চলতে হবে। একেবারেই স্যার, লাস্ট যেটা বলবো যে বারবার ইনফেকশন হচ্ছে, সেটাও খুব অ্যালার্মিং। হ্যাঁ, বারবার করে ইনফেকশান হচ্ছে মানে তার কানের লোকাল ডিফেন্স তো কোথাও ব্রেক হয়েছেই। সেটা বারবার করে যদি ফাঙ্গাল ইনফেকশান হয় বা বারবার করে যদি ফোড়া হয়, তাহলে একবার তার ডায়াবেটিক স্ট্যাটাসটা দেখতে হবে, তে লং টার্ম কোনো অন্য ডিজিজ বা কম্প্রোমাইজ স্টেটে আছে নাকি দেখতে হবে। আবার এটাও দেখতে হবে যে তার এই বারবার ইনফেকশান হওয়াটার পেছনে অন্য কোনো সমস্যা লুকিয়ে আছে নাকি, বারবার করে ঠান্ডা লাগার দরুন তার টনসিলের মধ্যে কোথাও ইনফেকশান লুকিয়ে আছে নাকি, তার নাকের পেছনে কোথাও ইনফেকশান লুকিয়ে আছে নাকি, তার সাইনাসের মধ্যে কিছু ইনফেকশান লুকিয়ে আছে নাকি, কারণ এইগুলো সব একটার সঙ্গে একটা জুড়ে রয়েছে। যে কোনো ইনফেকশান যখন বারবার হতে থাকছে, তখন তার আশেপাশের জায়গাগুলোটাকেও দেখতে হবে যে সেখানেও সোর্সটা আছে নাকি। সুতরাং আমরা দেখলাম হয়তো কানের ইনফেকশানটাকে আমরা ট্রিট করে দিলাম, ভেতরে হয়তো টনসিলের মধ্যে দেখা গেল না ইনফেকশানের ফোকাস বসে রয়েছে, তো এই যেটা বাট সাইনাসের মধ্যে ইনফেকশানের ফোকাস বসে রয়েছে, সেটা যতক্ষণ ঠিক না করা হবে কানের ইনফেকশানও কন্ট্রোল হবে না, সে আমি যতই ওষুধ দিই আর যতই চিকিৎসা করি, যতই অপারেশন করি। সুতরাং ইনফেকশান বারবার করে হওয়াটা সম্ভব। ইনফেকশান যদি বারবার করে হয়, তার একটা ডেফিনেট কারণ আছে, সেই কারণটা খুঁজে সেটাকে একদম সমূলে উৎপাদিত করতে হবে, নয়তো কিন্তু ইনফেকশান কন্ট্রোল করা যাবে না। সেটা কানের মধ্যেও থাকতে পারে সমস্যাটার কারণ, আবার কানের আশেপাশে সাইনাস, টনসিল, নাকের পেছনের অংশ সব কিছু মিলিয়ে মিশিয়েও থাকতে পারে। অনেক ধন্যবাদ স্যার, আপনার এতটা গুরুত্বপূর্ণ সময় আমার দর্শক বন্ধুদের সঙ্গে আপনি শেয়ার করলেন। কিন্তু শেষে একটাই কথা বলবো যে সচেতনতা সচেতনতা সচেতনতা, এই সচেতনতার পরে কিন্তু আর কোনো কথা নেই, তাই অবহেলার কোনো জায়গা নেই। আমরা যত তাড়াতাড়ি সচেতন হতে পারবো, তত তাড়াতাড়ি আমরা ভালো থাকবো, সুরক্ষিত থাকবো। তাই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।